সুপ্রিয় দর্শক, আরটিভি বিশেষ আলোচনা অনুষ্ঠান আরএফএল গোল্ড টিভিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সেলিম ইমরাও খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সাম্প্রতিক বিতর্ক, পুলিশের ভূমিকা ও প্রসঙ্গ অন্যান্য। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সঙ্গে যারা আছেন, শুরুতেই চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেওয়া যাক। আমার সব ডানে আছেন আমি রাশেক রহমান, সহ সম্পাদক, কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাগত গোল্ড টিভিতে। অধ্যাপক অপু উকিল, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ যুব মহিলা লীগ। স্বাগত। আমি মোহাম্মদ মুফতেসুর রহমান, ভারপ্রাপ্ত ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ। স্বাগত গোল্ড টিভিতে অংশ নেওয়ার জন্য। আমি ইকবাল সুবহান চৌধুরী, আমি একজন সাংবাদিক। স্বাগত গোল্ড টিভিতে। আমার বাম পাশ থেকে শামসুজ্জামান দুদু, রাজনীতিক। স্বাগত গোল্ড টিভিতে। আমি ডাক্তার ইমরান ইস সরকার, গণজাগরণ মঞ্চের একজন কর্মী, যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন করি। স্বাগত গোল্ড টিভিতে অংশ নেওয়ার জন্য। আমার নাম জুনায়েদ সাকি, আমি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করি। আমি পারভেজ আহমেদ, একজন আইনজীবী। স্বাগত আপনাদের প্রত্যেককে গোল্ড টিভিতে অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। যাওয়া যাক মূল আলোচনা, সাম্প্রতিক বিতর্ক, পুলিশের ভূমিকা ও প্রসঙ্গ অন্যান্য। আমি প্রথমে আহ্বান করছি পারভেজ আহমেদকে বলবার জন্য। আপনাদের জানেন যে সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং বিশেষ করে কালিহাতির ঘটনাটি সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং অন্যান্য ঘটনা যে ঢাকা রেঞ্জের ডিআইজি একটি বক্তব্য যদি তিনি আজকে প্রেস কনফারেন্স করেছেন এবং তিনি বলেছেন খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে। এই বিতর্ককে আপনি কিভাবে মূল্যায়ন করছেন একজন রাজনীতিবিদ হিসেবে? ধন্যবাদ সেলিম ভাই আপনাকে, ধন্যবাদ উপস্থিত যারা আলোচক আছেন সবার প্রতি সম্মান রেখে আর শুরু করছি। আসলে কালিহাতির যে ঘটনাটি আমরা দেখতে পেয়েছি, সেখানে ঘটনার পূর্বাপরটা আমরা সবাই জানি কি হয়েছে। এখন কনসিকুয়েন্সটা আমরা দেখেছি যে 4 জন লোক মারা গিয়েছে, রাষ্ট্রের পুলিশ বাহিনী 4 জনকে গুলি করে মেরে ফেলেছে। এটা হচ্ছে ঘটনা, যেটা আমরা ফলাফলটা দেখেছি। এখন ঘটনা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের বক্তব্য আছে। কেউ বলছে এই কারণে ঘটেছে, কেউ বলেছে এটা অতিরঞ্জিত হয়েছে, কেউ বলছে উপায় ছিল না, কেউ বলছে আত্মরক্ষার্থে হয়েছে। কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, আমরা দেখেছি যে 4টি লাশ উপহার হিসেবে পেয়েছি ঈদের আগ মুহূর্তে। এখন আমার দেশের সামাজিক যে অবস্থান, শুধু তাই না, যে কোনোভাবেই আমরা বিচার করি যে মা এবং ছেলেকে নিয়ে ঘটনা আমরা শুনেছি যে তাদের সম্মুখে একজনকে অপদস্থ বা তাকে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছিল। সেই অবস্থায় সে ঘটনার প্রতিবাদ করার কারণে ওখানকার জনগণ বিক্ষোভ প্রদর্শন করছিল এবং সেই বিক্ষোভের উপরে নিরস্ত্র জনগণের উপরে পুলিশ যথারীতি গুলি করে এবং গুলি করার জন্য কনসিকুয়েন্স হিসেবে 2 জন তৎক্ষণাৎ মারা যায়, পরবর্তী 2 জন হসপিটালে মারা যান। এখন আমরা দেখতে পাচ্ছি ব্যাপারটি এরকম যে এখন এরা যদি জঙ্গি হতো, আগুন সন্ত্রাসী হতো বা বিরোধী দলের নেতাকর্মী হতো, তাহলে হয়তো আমরা কোনোভাবে আলোচনা করে সেখানে জাস্টিফাই করার চেষ্টা করতাম সেলিম ভাই। কিন্তু এখন মা ছেলের সামনে মা যদি অপদস্থ হন, লাঞ্ছিত হন, সেখানে স্বভাবতই এমন পৃথিবীতে সব ছেলে ওখানে জঙ্গি হয়ে যায়, পৃথিবীতে সব মানুষই ওখানে মৌলবাদী হয়ে যায়। কারণ তার অধিকারটি, তার রক্ত গরম করার যে ঘটনাটি ওখানে ঘটেছে, এটাকে সামাল দেওয়ার জন্য কোনো আপনি আইন বা কোনো জিনিস দিয়ে তখন আপনি ধামাচাপা দিতে পারবেন না। কিন্তু আমরা দেখলাম সেই ঘটনার পরবর্তীতে আমাদের মানবাধিকার কমিশনার সাহেব উনি গিয়েছিলেন, ডক্টর মিজানুর রহমান। উনি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উনি ওখানে প্রত্যেকটা পুলিশকে নাকি মানে অলমোস্ট আমরা যত জেনেছি যে অনেককে নাকি প্রত্যাহার করা হয়েছে এবং পুলিশের ভাষায় ক্লোজ করা হয়েছে। তো আমাদের ঠিক মানে আমি ঠিক জানি না একজন আইনজীবী হিসাবে এটা কোন শাস্তির মধ্যে পড়ে কিনা। পুলিশকে প্রত্যাহার, এটা মানুষকে মেরে ফেললে পুলিশকে প্রত্যাহার করা হয়। তদন্ত কমিটি গঠন করা হয়েছে 3 সদস্য বিশিষ্ট। হ্যাঁ, তদন্ত কমিটি এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতার পর 40 বছর পরে কতগুলি তদন্ত কমিটি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সেই পুলিশ বাহিনীর মধ্যে কোনো শাস্তি হিসেবে জনগণের 4টি খুনের পরিপ্রেক্ষিতে কোনো কনসিকুয়েন্স হয়েছে কিনা আমরা সেটা এখন পর্যন্ত জানতে পারি। কারণ সেই ঘটনা জানতে পারবো এবং সেটাকে জাস্টিফাই করার জন্য হয়তো সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। আমরা একটা সময় হয়তো আরেকটা ঘটনার পরিপ্রেক্ষিতে এটা ভুলে যাব, কিন্তু যেই ঘটনা ঘটলো, যেখানে ঘটলো, তারাই শুধু জানে তারা কি হারালো। রাশেক রহমান, আপনি যেটা পারভেজ আহমেদ বলবার চেষ্টা করলেন যে কালিহাতি ঘটনাতে 4 জন মানুষ মারা গিয়েছে এবং যে ঘটনার প্রেক্ষিতে তারা আন্দোলন করছিল কিংবা বিক্ষোভ প্রদর্শন করছিল সেটা বলবার চেষ্টা করছেন যে সঙ্গত ছিল, যেহেতু মায়ের সামনে পুত্রের সামনে মাকে অপদস্থ করার একটি প্রক্রিয়া ছিল। তা আইন, অনেকে বলছেন, সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন যে
কার হুকুমে, কোন ম্যাজিস্ট্রেটের হুকুমে গুলি চালানো হলো? আর আসলে বিষয়টি আপনি কিভাবে দেখবার চেষ্টা করছেন? না, প্রথম কথা হচ্ছে যেই মা শিলতনি হলো তার সন্তানের সামনে, আমি ব্যারিস্টার প্রফেসর সম্পূর্ণভাবে একমত। পৃথিবীর কোনো সন্তান এটা অভিযোগ আর কি, যদিও এটা মেনে নিতে পারবে না। প্রথম কথা, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি দুঃখ প্রকাশ করতে চাই ওই মার জন্য এবং ওই সন্তানের জন্য যাদের শিলতানি হলো। এবং আমি আরো দুঃখ প্রকাশ করতে চাই যে 4 জন মৃত্যুবরণ করেছে তাদের প্রতি, কারণ কোনো জীবন কেড়ে নেওয়া বা চলে যাওয়া এটা সুখকর কোনো ঘটনা না। হাউ এভার, ব্যারিস্টার পারভেজ সাহেব প্রত্যাহার করা কোনো শাস্তি কিনা এটা জানতে চেয়েছেন, আমি সেই সূত্র ধরে একটা কথা বলতে চাই। অবশ্যই পুলিশে কর্মরত কোনো ব্যক্তিকে প্রত্যাহার করা শাস্তি নয়, তবে এটা আপনাকে অনুভব করতে হবে যে যখন কাউকে প্রত্যাহার করা হয় তার মানে হচ্ছে তাকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ এই যে কথাটা উঠেছে যে একটা তদন্ত কমিটি হয়েছে, আপনি তো একজন পুলিশ কর্মকর্তাকে তার ডিউটিতে বা তার দায়িত্বে রেখে আপনি তদন্ত করবেন না। অর্থাৎ আপনি তাকে প্রত্যাহার করে একটা জায়গায় ক্লোজ করবেন। এখান থেকে একটা জিনিস খুবই পরিষ্কার যে তার শাস্তি বিধান করার জন্য যা যা করণীয় সেটা সরকার করছে। এখন এই তদন্তটি আপনাকে বা আমাকে খুশি করার জন্য বা একটি গোষ্ঠীকে খুশি করার জন্য হঠকারী কিছু তো করা যাবে না। কিছু প্রসিজিয়ার, কিছু নিয়মকানুন পালন করতে হবে। এবং এটা ঠিক, বাংলাদেশ 43 বছর ধরে স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে অনেক তদন্ত কমিটি হয়েছে, অনেক তদন্ত হয়েছে, সব কিছু হয়তো বা সত্যিকার অর্থে বিচারে আলো দেখেনি। তবে সেই জায়গায় তো আমরা থাকতে পারি না, আমাদেরকে সামনে আগাতে হবে। আমি আজকে বাংলাদেশের একজন নাগরিক এবং রাজনৈতিক একজন কর্মী হিসেবে মনে প্রাণে আশা করি যে এই যে তদন্তটি হয়েছে, এই তদন্তের মধ্যে দিয়ে কয়েকটি জিনিস বেরিয়ে আসবে। এক, সেখানে যে জনরোষের সৃষ্টি হলো, এই জনরোষের প্রকার প্রকৃতি কি ছিল, যেটা আপনি প্রথম দিকে একটু বলার চেষ্টা করেছিলেন, সেটা আমাদের জানা দরকার। 2, পুলিশের একটা রুলস অফ এঙ্গেজমেন্ট আছে, যেটা সুরঞ্জিত সেনগুপ্ত সাহেব কথাটা তুলেছেন। এই তদন্তের মধ্যে এটাও বেরিয়ে আসবে যে ওখানে দায়িত্বরত পুলিশ অফিসাররা ওই রুলস অফ এঙ্গেজমেন্ট ফলো করেছেন কিনা। যেই কারণেই আন্দোলন হোক না কেন, আপনি একজন দায়িত্বরত পুলিশ অফিসারের অস্ত্র যদি কেড়ে নিতে যান, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু তার হাতে আর কোনো বিকল্প থাকে না। সুতরাং এই তদন্ত ধৈর্য ধরে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, ব্যবচ্ছেদ করতে হবে, করে বুঝতে হবে যে ওখানে জনরোষটির সত্যিকার প্রকার প্রকৃতি কি ছিল এবং যেই 4 জন লোক অকাতরে প্রাণ দিলেন তাদের ওই সময় কি অবস্থান ছিল, তারা কি করছিলেন, তাদের ভূমিকা ছিল, সেটা দেখতে হবে। এবং আমি একটা যে মনে করি, এখানে ভারপ্রাপ্ত আইজি সাহেব আছেন, উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলতে চাই, বাংলাদেশ পুলিশের বাঙালির মুক্তির ক্ষেত্রে এর ভূমিকা তো অনস্বীকার্য। 1971 সালের 25শে মার্চ রাতে যখন রাজারবাগ পুলিশ লাইনে তারা আক্রমণের শিকার হলেন, তার মধ্যে দিয়ে যে রক্ত তারা দিলেন এই দেশের জন্য, এবং পরবর্তীতে আপনি দেখেন পুলিশের অনেক ভালো ভালো কাজ আছে। আমি ওনার কাছে শুধু একটাই আবেদন জানাতে পারি যে 2015 সালে আমরা আধুনিক জীবনের স্বপ্ন দেখি, আমাদের পুলিশের আসলে যতটুকু আধুনিক হওয়া দরকার ততটুকু আধুনিক করে তোলা দরকার। আর প্লাস এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমাদের রুলস অফ এঙ্গেজমেন্টের যেই ধরনের অ্যামুনিশন আমরা ব্যবহার করি, আজকের পৃথিবীতে অনেক আধুনিক অ্যামুনিশন এসেছে, অনেক আধুনিক যন্ত্রপাতি এসেছে, এর প্রায়োগিক দিকগুলো আমাকে ঘিরে দেখতে হবে যাতে আগামী দিনে ধন্যবাদ রাশিদ রহমান, আমরা আপনার কাছে আবারও আসবো। আমাকে ইমরানী সরকার, আপনি বলুন যে যে ঘটনাটির অভিযোগ রয়েছে যে একজন নারীকে তার মাকে তার ছেলের সামনে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে, অভিযোগ ছিল, এবং আপনারা বিভিন্ন সময় অভিযোগ উত্থাপন করছেন যে যে ব্লগাররা মারা যাচ্ছেন তার তদন্ত সুষ্ঠু হচ্ছে না, আপনার প্রশাসনের ভিত্তিতে পুলিশের ভিত্তিতে সময় অভিযোগ করে আসছেন। আসলে আমরা দেখছি যে এই ঘটনাগুলোর পরে মানবাধিকার সংগঠনগুলো, যদি মানবাধিকার কমিশন সোচ্চার ছিল এবং অন্যান্য সংগঠনগুলো ততটা সোচ্চার নয়, যদি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে, এই বিষয়গুলোকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু ঈদ চলে আসছে, ঈদের শুভেচ্ছা। তো প্রথমেই আমি বলবো যে টাঙ্গাইলে যে 4টি লাশ পড়েছে সাধারণ মানুষের, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই লাশগুলোর আমি নাম দিয়েছি বিবেকের লাশ। কেননা যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে তাদের এই নির্যাতিত নারী বা নির্যাতিত পরিবারটি কিন্তু তাদের কোনো স্বজনও ছিল না, আত্মীয়ও ছিল না, বা পরিবারের তাদের সাথে কোনো সম্পর্কও ছিল না, মানে পারিবারিক সম্পর্ক। তারা কিন্তু শুধুমাত্র বিবেকের তাড়নায় যখন একজন মা এবং তার সন্তান, মায়ের সামনে একজন সন্তানকে কিংবা সন্তানের সামনে একজন মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হলো, তার প্রতিবাদ করতেই কিন্তু তারা রাজপথে এসেছিল। সুতরাং তাদের কিন্তু এখানে দায়বদ্ধতা ছিল না। যেখানে সমাজে এখন দেখা যাচ্ছে যে মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে চায় না, কেউ কারোর জন্য নামতে চায় না, সেই এমন একটা সময়ে কিন্তু তারা বিবেকের তাড়নায় তারা একজন নির্যাতিত মানুষের জন্য তারা রাস্তায় নেমেছিল। তো এখন
আজকে আমাদের আলোচনা যেখানে এসে ঠেকেছে যে পুলিশ হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে কিনা, বা অপরাধীদের যারা দায়িত্বরত যারা পুলিশ ছিল তাদের কতটুকু শাস্তি হবে, কিন্তু আমরা কিন্তু মূল যে ঘটনাটি সেটি কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে একজন মাকে তার সন্তানের সামনে যে নির্যাতন করা হলো তার শাস্তি কতটুকু হলো। আমি এই ঘটনাটি বলছি কারণে যে আমরা প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রেই যেটি হচ্ছে যে কারণে ঘটনাটি ঘটছে আমরা সেটিকে আড়াল করে দেখা যাচ্ছে পরবর্তী ঘটনার প্রেক্ষিতে আমরা আরেক দিকে চলে যাচ্ছি। যেখানে আপনি দেখবেন যে মিঠাপুকুরে কয়েকদিন আগে গ্যাস বিদ্যুতের দাম বাড়ার কারণে পুলিশ নির্যাতন করলো, ছাত্ররা তাদের বেতন বাড়ানোর কারণে ভ্যাট চার্জ করার কারণে তারা আন্দোলনে নামলো, তাদের উপর নিপীড়ন করা হলো। আবার আপনারা দেখলেন যে এখন যে বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজের প্রশ্ন ফাঁস হয়েছে সেখানেও কিন্তু তারা সাধারণ ছাত্র, তারা 12 বছর ধরে তারা তাদের ভেতরে লালন করেছে তারা চিকিৎসক হবে, সেই মানুষগুলোকে প্রতারিত করা হলো প্রশ্ন ফাঁসের মধ্যে দিয়ে। এবং আজকে যখন তারা শান্তিপূর্ণভাবে তার প্রতিবাদ করতে রাস্তায় নামতে চাচ্ছে তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে। মানে এটা তো কোনোভাবেই কাম্য হতে পারে না। এখন আমরা হয়তো লাঠিপেটার সমালোচনা করব যে কেন লাঠিপেটা করা হলো, সেই পুলিশ অফিসার তার দায়িত্বে অবহেলা করলো কিনা, কিন্তু মূল কথাটি হলো কিন্তু প্রশ্ন ফাঁস হবার কারণে কিন্তু তার রাস্তায় নামতে হচ্ছে। তো একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের পুলিশ বাহিনীর প্রধান এখানে আছেন, তাদের কাছে যে আমাদের প্রত্যাশা, রাশিদ রহমান বললেন যে মুক্তিযুদ্ধে সর্বপ্রথম পুলিশ বাহিনী আক্রান্ত হয়েছিলেন, সেই পুলিশ বাহিনীর যে দায়িত্বশীলতা সেটা কি আমরা তাদের কাছে পাচ্ছি? তাদের ভাবমূর্তির উপর কিন্তু রাষ্ট্রের অনেক কিছু নির্ভর করছে, অথচ আমরা দেখছি যে তাদের বিভিন্ন ধরনের নেতিবাচক কার্যক্রমের সাথে তারা ইনভলভ হচ্ছেন, সেই অভিযোগে অভিযুক্ত হচ্ছেন, তারপর তাদেরকে সাময়িক বহিষ্কার করা হচ্ছে কিংবা প্রত্যাহার করা হচ্ছে, করে কয়েকদিন পর আবার তাকে প্রমোশন দেওয়া হচ্ছে। সুতরাং এর মধ্য দিয়ে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা সম্ভব না। এবং মানুষ কেন এত ভায়োলেন্ট হচ্ছে, টাঙ্গাইলের প্রশ্নটি যদি আমি আসি, যখন মানুষ বিচার পাচ্ছে না, একের পর এক মানুষ হত্যা করা হচ্ছে, আপনারা দেখেছেন ব্লগারদেরকে হত্যা করা হয়েছে, হত্যার পর আমাদের আইজিপি মহোদয়রা যেখানে হত্যাকারীদেরকে খুঁজে বের করবেন তা না করে তারা প্রশ্ন তোলেন যে ব্লগাররা কি লিখেছিল, লিখায় তারা সীমা অতিক্রম করেছে কিনা, অর্থাৎ একজন মানুষকে হত্যার পর তারা সীমার প্রশ্নটি সামনে নিয়ে আসছেন। এই যে বিচারহীনতার সংস্কৃতিকে রাষ্ট্রীয়ভাবে লালন করা হচ্ছে, পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, এর ফলে কিন্তু মানুষ আরো ভায়োলেন্ট হচ্ছেন। মানুষ মনে করছেন যে রাষ্ট্রের কাছে তারা বিচার পাচ্ছেন না, পুলিশের কাছে বিচার পাবে না, আদালতে গেলে বিচার পাবে না, তখন তারা এই ধরনের ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করছে। ধন্যবাদ ইমরানী সরকার। ভারপ্রাপ্ত আইজিপি জনাব মুখলেসুর রহমান, বিপিএম বার কালিহাতির ঘটনা আপনি বলেছেন যে পুলিশ বাহিনী যেটি ঘটনা ঘটেছে, আপনি বলবার চেষ্টা করেছেন একটি প্রেস কনফারেন্সে যে তৃতীয় কোনো বিষয় আছে বলে মনে করেন যে বিষয়টি ঘটেছিল, যে দুদিন পর যে ঘটনা ঘটেছিল যে গুলি যেখানে করা হলো, আপনি বলেছেন তৃতীয় কোনো ঘটনা আছে বলে আপনি মনে করেছেন বলেছেন। কালিহাতির ঘটনাটি আমাদের সমাজে একটি চিত্র ফুটে তোলে। সমাজ সবাইকে নিয়েই গঠিত, বিচ্ছিন্নভাবে আমি তুমি এখানে পার্থক্য করার সুযোগটি কম। সমাজবিজ্ঞানী যারা আছেন তারা বিশ্লেষণ করবেন যেন কালিহাতির মতো ঘটনা কেন ঘটে। এটি কি শুধু বিচারহীনতা? এটি কি শুধু সামাজিক অবক্ষয়? এটা কি শুধু শাসনহীনতা? অথবা অন্য প্রাসঙ্গিক যা কিছু আছে সব কিছু নিয়ে সমাজবিজ্ঞানীরা এটাকে নিয়ে আলোচনা করতে পারেন। এই ধরনের ঘটনা, মাকে ছেলেকে জড়িয়ে শ্লীলতাহানির ঘটনা আমার জীবনে এটা প্রথম শোনা ঘটনা। এ ধরনের ঘটনার সাথে আমি পরিচিত ছিলাম না। আমাদেরকে যথেষ্ট পরিমাণে এবং সবসময় অপরাধ এবং অপরাধীদের সাথে মোকাবেলা করে চলতে হয়। বহু ধরনের ঘটনার সাথে আমরা মুখোমুখি হই প্রতিনিয়ত, কিন্তু কালিহাতির এই ঘটনাটি একেবারেই ভিন্ন রকমের। এটাতে আমাদের অনেক চিন্তার সুযোগ রয়ে গেছে। ভবিষ্যতে হয়তো সেটা নিয়ে বিচার বিশ্লেষণ হতে পারে, কিন্তু ওরকম একটি ঘটনা ঘটার পরে পুলিশের পক্ষ থেকে কি ভূমিকা নেওয়া হয়েছিল সেটাও বিচার করা প্রয়োজন। আমরা কি দেরি করেছিলাম? আমরা কি গড়িমসি করেছিলাম? আমরা কি আমাদের দায়িত্বটি পালন করিনি? অথবা আমরা কি কারো পক্ষ নিয়েছিলাম? যদি না নিয়ে থাকি তাহলে
বলতেই হবে যে আমাদের ভূমিকাটি ঠিক ছিল এই কারণে আমি বলবো যে ঘটনাটি ঘটার সাথে সাথে শোনা মাত্র, শুধু শোনা মাত্র নয়, যখনই ঘটনা ঘটছিল তখনই কিন্তু পুলিশ গিয়ে হাজির হয়েছে, শোনা মাত্র হাজির হয়েছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ওসি সাহেবকে বলেছি যে তাড়াতাড়ি ফোর্স পাঠান এবং এই ঘটনার সাথে যারাই জড়িত, যে কর্নার থেকেই জড়িত হোক না কেন, শক্তিশালী মানুষই হোক না কেন, তাদেরকে অবশ্যই ধরে নিয়ে আসবেন, ধরে নিয়ে এসে আমাকে জানাবেন। সাথে সাথে কিন্তু দুজনকে ধরে নিয়ে আসা হয়েছে, একেবারেই বিলম্ব করা হয়নি, সাথে সাথেই ধরে নিয়ে আসা হয়েছে। এবং আমাদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে কি করার থাকতে পারে, আমরা অপরাধীদেরকে গ্রেপ্তার করেছি, তাদের বিরুদ্ধে যারা ভিকটিম ছিলেন, যিনি ভিকটিম ছিলেন তিনি মামলা করেছেন, তার মামলাটা আমরা নিয়েছি, আমরা তদন্ত শুরু করেছি। প্রতিবাদ কখন হয়, আমরা স্বাভাবিকভাবে কখন প্রতিবাদটি দেখি যখন কোনো বিষয়ের প্রতিকার হয় না, প্রতিকার যখন হয় না তখনই প্রতিবাদের কথাটি চলে আসে। এই ঘটনার পর আমরা তো প্রতিকার দেওয়ার চেষ্টা করেছি, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়েছি। তারপরে ঘটনাটি ঘটেছে 15 তারিখ, 15 তারিখে মামলা হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে, 16 গিয়েছে, মাঝখানে 17 তারিখ গেছে, দুদিন কিন্তু কোনো কথা নেই, একেবারেই কোনো কর্নার থেকে কোনো রকমের কথা আমরা শুনতে পারিনি। 18 তারিখ দুপুরের পর থেকে ওখানে একটা মাইকিং করা হলো, অনেক জনসমাগমের করার প্রক্রিয়া অবলম্বন করা হলো এবং সেই অনুযায়ী সেখানে কিন্তু একটা জনসমাগম তৈরি হয়ে গেল। তো দুদিন শান্ত থাকার পরে কেন এই ধরনের ঘটনাটি ঘটবে? আমার প্রশ্ন স্বাভাবিকভাবে, এটা কোনো পুলিশি তদন্তের পরিপ্রেক্ষিতে আমি বলি না, এটা স্বাভাবিক সাধারণ মানুষের প্রশ্ন আসা যেভাবে আসে, আমারও প্রশ্নটি সেইভাবেই এসেছে যে কেন দুদিন চুপ থাকার পরে, উত্তেজনার মুহূর্তে যেখানে প্রতিবাদ হয়নি, দুদিন চুপ করে থাকে, শান্ত থাকার পরে কেন এই ঘটনাটি ঘটল? ঘটনাটি ঘটেছে, আমি পরিষ্কার করে বলতে চাই যে এটাকে ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে এবং এর পিছনে একটি সৎ উদ্দেশ্য কাজ করেনি। আমি বলি যে পুলিশের যখন আমরা অ্যাকশন নেই, তখন অ্যাকশনের পরবর্তী কনসিকুয়েন্সগুলোতে অনেক কথা হয়। আমরা যদি গুলি চালাই, বলবে, আমরা শুনি যে অনর্থক পুলিশ গুলি করেছে, মানুষ হত্যা করেছে, নরহত্যার দায়ে পুলিশ অভিযুক্ত। আবার যদি আমরা কোনো অ্যাকশনে না যাই, তখন বলবে যে পুলিশের সামনে তাণ্ডব তৈরি হয়েছে, আগুন লাগিয়েছে, মানুষ মেরেছে, দোকান ভেঙেছে, রাস্তা অবরোধ করেছে, মানুষের হয়রানির চরম হয়ে গেছে, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। তা আমরা কোন ভূমিকাটা পালন করব? আমাদেরকে তো একটা অবশ্যই আইন আমাদেরকে যেভাবে করতে বলে আমরা ঠিক সেইভাবেই সেই পথে অগ্রসরে কাজটি করতে চেষ্টা করি। এখন কথা আসে যে আপনি কতদূর কি করবেন? একজন সাধারণ মানুষ হিসাবে আপনার আইনে যতটুকু ক্ষমতা দেওয়া আছে, পুলিশকে এর চাইতে কিন্তু বেশি দেওয়া নেই অনেক ক্ষেত্রেই, বিশেষ করে আত্মরক্ষার ক্ষেত্রে। নিজের জীবন এবং নিজের সম্পত্তি, অপরের জীবন এবং অপরের সম্পত্তি রক্ষা করতে গিয়ে যতটুকু পর্যন্ত বল প্রয়োগ করা প্রয়োজন, সেটা একজন সাধারণ মানুষও যতখানি পারে, একজন পুলিশও ততখানি পারে। আমার সামনে যদি একজন মানুষের মৃত্যু ঘটার উপক্রম হয়, পুলিশ হিসাবে আমি আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। সেখানে কে কি হুকুম দিল কি না দিল সেটার জন্য আমি অপেক্ষা করতে পারি না। সেখানে ম্যাজিস্ট্রেট লাগবে কি লাগবে না, এই প্রশ্নটি একেবারেই অবান্তর। ঘটনার চোখের সামনে যদি কোনো কিছু ঘটতে থাকে, আমাদের সামনে যদি কোনো কিছু ঘটতে থাকে, আমরা অবশ্যই সেখানে অ্যাকশন নেব। অ্যাকশন নেওয়ার পর আপনি বলতে পারেন এটা বাড়াবাড়ি হয়েছে, এটা ঠিক হয় নাই, অত্যধিক পরিমাণে বল প্রয়োগ হয়েছে, ইয়েস, সে কারণেই তদন্তের বিষয়। ধন্যবাদ মোখলেসুর রহমান। জনাব ওসমান চৌধুরী, বর্তমান প্রেক্ষিতকে ব্যাখ্যা করুন আপনি যে এমন একটি ঘটনা ঘটেছে যেটি মানবাধিকার কমিশন প্রতিবাদ করেছেন এবং দেশের সাধারণ মানুষও এ ব্যাপারে বিক্ষুব্ধ হয়েছে যে মায়ের পুত্রের সামনে মাকে ঘটনা অভিযোগ এটি আনা হয়েছে। আসলে আপনি একজন প্রতিষ্ঠা সাংবাদিক এবং সরকারের একজন কর্তা ব্যক্তি বটে, এই বিষয়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন এবং এক্ষেত্রে পুলিশের যে ভূমিকা নিয়ে আলোচনা চলছে এবং পুলিশের যে বিতর্কিত ভূমিকা কেউ বলবার চেষ্টা করছেন, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? প্রথমে দেখুন যে ঘটনা মানে অভিযুক্তি যেটা এসছে যে একজন সন্তানের সামনে একজন মায়ের শ্লীলতা হানি, এটা
আমাদের মনে আছে যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যখন পাকিস্তান হানাদার বাহিনী এই কাজগুলো করেছে, আমরা তাদেরকে বলেছি তারা পশু এবং পশুর কাজ করেছে। এই ঘটনাও যারা করেছে, আমি মনে করি সামাজিকভাবে তাদেরও ওই ধরনেরই একটা মানসিকতা কাজ করেছে, পাশবিক মানসিকতা। দ্বিতীয় যেটি প্রতিবাদ, আমি মনে করি প্রতিবাদটাকেও আমি স্বাগত জানাই। যে সমাজে কোনো অপরাধের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ থাকে না, সেই সমাজে কিন্তু অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পায়, এবং সেই হিসাবে আমি এই প্রতিবাদটাকেও আমি স্বাগত জানাই। এখন প্রশ্ন আসলো, এই প্রতিবাদটি পরিপ্রেক্ষিতে যে ঘটনা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে হয়েছে, এখানে অনেকে বলছেন যে পুলিশ হত্যা করেছে। আমি সেটাকে হত্যা না বলে আমি বলবো যে পুলিশ তার দায়িত্ব বোধের থেকে করেছে, এই গুলিবর্ষণ করেছে, না তার দায়িত্বের বাইরে গিয়ে গুলিবর্ষণ করেছে, সেটি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। কিন্তু তাদের এই গুলির কারণের জন্য 4 জন প্রাণ হারিয়েছে, এবং এই ঘটনাটিও একটি হৃদয় বিদারক, কারণ 4 জন সাধারণ মানুষ তাদের জীবন হারিয়েছে। যে প্রশ্নগুলো এখানে, যেমন ধরুন দুদু সাহেব বললেন যে একটি নির্বাচনবিহীন সরকার, অনির্বাচিত উনি বললেন, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন, এটি প্রতিদ্বন্দ্বিতা না হওয়ার কারণটা কিন্তু ওনারা যদি নির্বাচনে আসতেন তাহলে প্রতিদ্বন্দ্বিতা হতো, সেই প্রতিদ্বন্দ্বিতায় কে জয়লাভ করতেন সেটি জনগণ নির্ধারণ করবে। কিন্তু ওনারা প্রতিদ্বন্দ্বিতা না করার কারণের জন্যে সাংবিধানিকভাবে আইন অনুযায়ী যেটি নির্বাচন হয়েছে, বারবার ওনারা বলার চেষ্টা করেন সেটা অবৈধ। এটি কিন্তু আইনের চোখে বৈধ কোনো বক্তব্য নয়। আর যে কথাগুলো তিনি বললেন যে অনেকেই এখন জেলখানায় আছেন, তো এর আগে মনে হচ্ছে কোনো রাজনৈতিক দলের কোনো কেউ বোধহয় জেলখানায় কখনো ছিলেন না। ওনারা যখন ক্ষমতায় ছিলেন, আমি আর নাম ধরে বলতে চাই না, কারণ এটা তো স্বতঃসিদ্ধ, সবাই জানে। এই সংস্কৃতির থেকে আমরা বেরিয়ে আসতে চাই, কিন্তু ওনাদের দিকটা দেখার চেষ্টা করেন না, বর্তমানটাকেই আক্রমণ করার চেষ্টা করেন। কিন্তু অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেটাকে আমরা নিন্দা করতে হবে। আজকের ঘটনাটাকে আমাদের সমর্থন করার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই, আমরা করব না। তবে যে কথাটি বারবার বলা হচ্ছে যে একটি গণতান্ত্রিক সরকারের অধীনে পুলিশ বাহিনী, আর এই পুলিশ বাহিনী তো নূতন নয়, বিভিন্ন সময় সরকাররা এসছে, এই পুলিশ বাহিনীকে তারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত করেছে। কখনো কখনো তারা হয়তো তাদের আইনের বাইরে গিয়ে কাজ করেছে। একটি কথা এখানে স্বীকার করতে হবে, সেই দিনের ঘটনাটি অবশ্যই দুঃখজনক, কিন্তু অতীতের তুলনায় একটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। অতীতে কিন্তু যেমন 21শে আগস্টে যখন সেখানে গ্রেনেড হামলা হলো, তখন সেখানে কিন্তু কোনো বিচার হয়নি। অন্তত এখানে যেটা হচ্ছে যে এখানে একটি তদন্ত কমিটি হয়েছে, বিচার হচ্ছে, এবং তদন্ত কমিটির মধ্য দিয়ে বিচারগুলো আসবে বলে আমরা সবাই আবার আপনার কাছে। জোনায়েদ সাকি, আমরা পুলিশের ভূমিকা নিয়ে কথা বলছি, এবং এই সম্প্রতি কালিহাতির ঘটনা এবং আরেকটি ঘটনা খুলনায় পারভেজ সুলতানাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এবং সিলেটের সামিউল হত্যাকাণ্ডের কথা আমরা সবাই জানি। যশোরের চোখ বেঁধে আসামির পায়ে গুলির অভিযোগ আছে। বিষয়গুলো ব্যাখ্যা করুন বর্তমান প্রেক্ষাপটে পুলিশের ভূমিকা এবং। ধন্যবাদ আপনাকে। একদিন পরে ঈদ, তার আগে আমরা বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। যাই হোক, তারপরে ঈদ হবে এবং আমরা বাংলাদেশের মানুষকে, দেশবাসীকে এই ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনায় ঢুকছি। ইতিমধ্যে অনেকেই আলোচনা করেছেন, যার ফলে বিষয়টি এসছে। তারপরে আমি চেষ্টা করব পুনরাবৃত্তি না করে সংক্ষেপে কয়েকটি বিষয়ে কথা বলার জন্য। প্রথম বিষয় হচ্ছে যে, যেটা একটু আগে পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক মহোদয় তিনিও বললেন, এবং তিনি আগে প্রেস কনফারেন্সে বলেছেন, সংবাদপত্রে আমরা দেখেছি যে এই ঘটনা
যেটা এক ধরনের জনরোষ আকার আমরা দেখলাম, সেটা ইন্ধন আছে, এটা এর পেছনে কোনো না কোনো শক্তি কাজ করছে, এই বিষয়টা বলা হয়েছে। অতি সম্প্রতি ভ্যাট বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে তার সময়কালে আমরা দেখেছি যে এই কথাগুলো, যে এটা কোনো না কোনোভাবে কোনো কারোর দ্বারা তৈরি, ড্রিভেন, এইরকম কথাবার্তাগুলো বেশ চালু ছিল। তো ঘটনাটা হচ্ছে যে একজন পুত্রের সামনে মাকে বিবস্ত্র করা হচ্ছে, সেই পুত্রকেও বিবস্ত্র করা হচ্ছে, এটা তো সত্য। এবং এই সত্যের ভিত্তিতে মামলা হয়েছে এবং সেই মামলা খবর আমরা সংবাদপত্রের মাধ্যমে জানি। তাহলে যদি ঘটনা সত্য হয়ে থাকে, এই ঘটনার প্রতিক্রিয়া কি হতে পারে, যেটা ইতিমধ্যে রাশেক রহমানও মানে স্বীকার করলেন এবং আমরা সকলেই এটা স্বীকার করব, যে এই ঘটনার প্রতিক্রিয়া হতে পারে একটা ব্যাপক প্রতিক্রিয়া। যারা এটা শুনবেন তাদের প্রত্যেকের কাছেই মনে হবে যে এই ঘটনার প্রতিবাদ করা দরকার, এই ঘটনা মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কেননা তাদের প্রত্যেকেরই আত্মসম্মানের মধ্যে, তাদের মানবিক অস্তিত্বের মধ্যে এটা লাগে। কাজেই ঘটনা দুদিন পরে কিভাবে জমায়েত হলো, আসলে ওই রকম একটি গ্রামে, মানে প্রায় গ্রাম এলাকায় একটা মানে আপনার মানুষের কাছে নিশ্চয়ই একেবারে তাৎক্ষণিকভাবে খবর চলে যাওয়ার মতো অবস্থা হয়তো ছিল না। যেভাবেই হোক, মানুষের কাছে মুখে মুখে হোক, জনে জনে হোক, নানান মাধ্যমে হোক, এটা গিয়েছে, তারা একত্রিত হয়েছেন, তারা প্রতিবাদ করা প্রয়োজন মনে করেছেন। কাজে আমাদের এই যে ইন্ধন দিকে মনোযোগ না দিয়ে এইরকম একটি, যদি ইন্ধনের কথাই বলেন, তাহলে তো আমরা বিগত দিনে আন্দোলনগুলো দেখেছি যেখানে বিরোধী রাজনৈতিক শক্তি, বিএনপি, জামাত সহ 20 দলের, তারা এত বড় একটা রাজনৈতিক বিষয় নিয়ে কি এইরকম এক একটি জায়গায় জনগণকে নামাতে পেরেছেন এবং তারা জীবনদানের জন্য প্রস্তুত হয়েছেন? অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখিনি। আবার অনেক, আমি একেবারে ঢালাওভাবে বলবো না, আমি বলবো যে অনেক ক্ষেত্রেই এটা আমরা দেখিনি। কাজে এইসব যুক্তিতক্ক না এনে যেটা দরকার ছিল যে এইরকম একটা ঘটনায় জনরোষ হতে পারে, সেখানে পুলিশ কি ব্যবস্থা নিবে, পুলিশের ব্যবস্থা নেওয়ার কথা, জনরোষ কিভাবে স্তীমিত হতে পারে, তার জন্য প্রয়োজনীয় তার আইনগত পদক্ষেপগুলো তারা নিচ্ছেন কিনা, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা দিতে হচ্ছে আমাদের। আমার কথাটা তো শেষ হলো না, আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। দর্শক, এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। আলোচনা করছি সাম্প্রতিক বিতর্ক, পুলিশের ভূমিকা ও প্রসঙ্গ অন্যান্য নিয়ে। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছিলেন RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান RFL গোল টেবিল। আপনাদের সঙ্গে আছি আমি সেলিম ইমরাও খান। আলোচনা করছি সাম্প্রতিক বিতর্ক, পুলিশের ভূমিকা, প্রসঙ্গ অন্যান্য নিয়ে। যে কথা বলছিলেন যে আসলে এই আন্দোলনটা যে একটা মানে যে ধরনের ঘটনা ঘটেছে, সেটা একটা আবেগীয় বন্ধন তৈরি করেছে ওই এলাকার মানুষের মধ্যে, এবং সে কারণেই আন্দোলনটা হচ্ছে। এবং আন্দোলনে এই যে গ্রেফতার হওয়ার পরও আন্দোলন হচ্ছে, এর কারণ হচ্ছে যে এই বিচার হবে কিনা এই নিয়ে মানুষের মধ্যে কিন্তু অনাস্থা আছে, এবং এই অনাস্থার জায়গাটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। এটা একটা বিশেষ ঘটনার ক্ষেত্রে না, বাংলাদেশের একটা সাধারণ প্রেক্ষাপট আছে যেখানে বিচার না পাওয়া, থানা অপরাধীরা কথাটা শেষ করি, ছাড় পেয়ে যাওয়া, এই জায়গাগুলো একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। আপনি যে ধরনের ধর্ষণের ঘটনা উদাহরণ দিলেন, কয়েকদিন আগে সন্দ্বীপের নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ইসলাম নাদিয়া, তাকে মানে স্কুল থেকে ফেরত ধরে নিয়ে ধর্ষণ করে মেরে ফেললো। সেখানে সরকারি দলের সাথে যুক্ত ক্ষমতাবানরা এই কাজটা করেছে, তারা গ্রেফতার হয়েছেন, কিন্তু তাদের বিচার হবে কিনা সে নিয়ে প্রশ্ন কিন্তু সন্দ্বীপবাসী তুলছেন, তাদের ওখানে যেতে হয়েছে। কাজে এই প্রশ্ন কিন্তু সর্বত্র আছে, এবং আছে বলে এই ধরনের আন্দোলন হচ্ছে। কিন্তু সেই আন্দোলনকে কিভাবে জনগণকে আশ্বস্ত করা যাবে, সেই ব্যবস্থায় কিন্তু পুলিশের দায়িত্ব ছিল। কিন্তু সেখানে আমরা দেখলাম গুলি হলো, 4 জন সর্বমোট নিহত হলেন, 50-এর উপর আহত হলো, 700-800 মানুষের বিরুদ্ধে মামলা। 900 জনের মামলা কার বিরুদ্ধে হওয়ার কথা? মানুষ এখানে কেন প্রতিবাদ করার কারণে সেখানে গ্রাম ছাড়া হবেন? মামলা হওয়ার কথা, পুলিশ সেখানে গুলি করেছে। পুলিশ কি ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়েছিল? এমন কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা গুলি করার জন্য? গুলি করার জন্য আইজিপি সাহেব যে কথা বললেন যে তার নিজের জীবন অথবা অন্য কারো জীবন যদি একেবারে মানে হুমকির মধ্যে পড়ে, সেই রকম একটা অবস্থা, সেই অবস্থার কোনো খবর কিন্তু সংবাদপত্র কিংবা কোনো মাধ্যম দিয়ে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। কাজে এই ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়া হয়েছিল কিনা, গুলি চালানোর অবস্থা তৈরি হয়েছিল কিনা, এই প্রশ্নগুলো যখন গুরুত্বপূর্ণ, তখন আমরা দেখছি 19 সেপ্টেম্বর ঢাকা ডিআইজি সাহেব, ঢাকা রেঞ্জের একজন, তিনি ঘোষণা দিচ্ছেন যে গুলি করো, দায়িত্ব আমি নিব। এই অবস্থাগুলো কিন্তু আমাদের এখানে চলছে। এখন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তদন্ত কমিটি করেছে। বাংলাদেশের এখানে অভিজ্ঞতাগুলো কি? আমরা বলি না ধামা চাপা দিই, তো এই তদন্ত কমিটিগুলো হচ্ছে এক একটা বড় ধামা, যেটা দিয়ে চাপা দেওয়া হয়।
এই যে বাংলাদেশের এই পরিস্থিতিটা কিন্তু পুলিশ বাহিনীকে, যারা মুক্তিযুদ্ধের মধ্যে প্রথম আক্রান্ত, মুক্তিযুদ্ধে তাদের অসীম বীরত্ব নিয়ে অংশগ্রহণ, এই সব কিছুই তো আমরা স্মরণে রাখতে চাই। এই সব কিছুর মধ্যে দিয়ে পুলিশ বাহিনী নাগরিকদের নিরাপত্তা দিবেন, সেটা আমরা চাই। কিন্তু সেটা উল্টো ঘটনা যখন ঘটে, এবং ঘটনাটা কেন ঘটে সেই অনুসন্ধান আমাদের করা দরকার। আসলেই যখন এটা এমন না যে এই আমলে একমাত্র ঘটছে, এটা ধারাবাহিকতা। কিন্তু এটা তো ঠিক যে যখন জবাবদিহিতাহীনতা তৈরি হবে, সর্বস্তরে কিন্তু একটা অনিয়মের উৎসব চলবে এবং সকলেই মনে করবেন যে আমরা যা ইচ্ছা তাই। এই পুরো পরিস্থিতি আজকে বাংলাদেশে এই ধরনের ঘটনার জন্ম দিচ্ছে। পারভেজ আহমেদ, আপনি বলুন 2 মিনিটের ভিতরে। সেলিম ভাই, আজকে যে ঘটনা নিয়ে আমরা শুরু করেছিলাম, আমার খুব দৃঢ় বিশ্বাস ছিল যে এই একটা ঘটনাতে হয়তো আমরা সবাই, মানে এই 8 জন এবং ইনক্লুডিং আপনি সেলিম ভাই, যে আমাদের এতটুকু স্পেয়ার করার সুযোগ নেই, যে কোনোভাবে জাস্টিফাই করার সুযোগ নেই যে ঘটনাটি অবশ্যই নিন্দনীয়, এবং কোনো সমালোচনা করতে যে এই ঘটনাকে আবার কোনোভাবে জনগণের কাছে প্রতিমন না হয়ে যায় যে এই ঘটনার জন্য আবার দুটো পক্ষ আছে এখানে বসে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাকে সেটা অবলোকন করতে হলো যে এই ঘটনারও দুটো পক্ষ থাকে। এখন ঘটনাটি ঘটেছে গ্রামের একটা গোষ্ঠী যারা বিক্ষোভ করছিল। আমি শুরুতেই বলেছিলাম যে যারা ওখানে বিক্ষোভ করেছিল তারা ওই ঘটনার কারণে জঙ্গি হয়ে গিয়েছিল। আমি রূপকর্তে বলেছিলাম ওই ঘটনার কারণে তারা আগুন সন্ত্রাসী হয়েছিল। শুধু ঘটনার প্রতিবাদের কথা বলেছিলাম, আমি রূপকর্তে ব্যবহার করেছিলাম। দিদির কথায় পরিষ্কার হলো যে আসলেই ওখানে জঙ্গি আছে, এবং আমাদের এখানে আইজি মহোদয় আছেন, উনি অবশ্যই এই জঙ্গিদেরকে ধরার ব্যবস্থা করবেন। আমাদের খুব আকুল আবেদন, কোনোভাবে একজন জঙ্গিও যাতে, 900 জন নামে মামলা হয়েছে, সুতরাং জঙ্গি আরও সংখ্যা বাড়তে পারে, অতি দ্রুত যাতে তাদেরকে ধরা হয় এই ব্যাপারটা আমাদের দেখতে চাই, নাম্বার 1। সেকেন্ডলি হচ্ছে, আমি রাশেক ভাই বলেছেন রুলস অফ এনগেজমেন্টের একটা ব্যাপার থাকে, যে আসলে কেমন করে পুলিশ ওখানে ইনভলভ হলো, আসলে হয়েছে কি না। তো ওখানে দেখা যায় যে পুলিশ ঘটনার কারণে আমাদের আবার খুঁজতে হচ্ছে কেমন করে হলো। কিন্তু এখানে যদি বিরোধী দলের কোনো নেতা বা কর্মীদের ইন্ধন পাওয়া যায় তাহলে কিন্তু তদন্ত লাগে না, তাহলে ইনস্ট্যান্টলি বোঝা যায় যে উনি করেছেন। পুলিশের ব্যাপারে সময় লাগে, একটু দেখতে হবে কি হয়েছে। কিন্তু যদি ওখানে যদি কোনো একজন ব্যক্তির ইনভলভমেন্ট থাকে, সেটা সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ, বিএনপি বা জামাত বা জাতীয় পার্টি বা XYZ সামওয়ান ডিড ইনভলভ উইথ দিস। এখন দিদি পূর্ণিমার কথা বললেন, তারপরে ওনারা 7টি বছর নিরবিচ্ছিন্নভাবে দেশ ক্ষমতায় আছেন। আমরা তো পূর্ণিমার থেকে আরো সামনে এগোতে চাই, কারণ এখন তো দ্রুত অবিশ্বাস্য গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। তো এগিয়ে যাওয়ার ফসল যদি এরকম হয় যে কোনো একটা ঘটনা ঘটলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করবে অথবা গুলি করবে না, সেই সিদ্ধান্তও পুলিশের হাতে আছে। কারণ আমাদের আইজি মহোদয় বললেন ঘটনাটি যে এরকম কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়ে না, যে কোনো ব্যক্তি সেখানে এটা সেলফ ডিফেন্সের একটা ব্যবস্থা আছে। কিন্তু মানে হোয়াট এক্সটেন্ট অ্যান্ড হাউ ফার সেটা কিন্তু একটু ক্লারিফিকেশন দরকার আমাদের, নাহলে তো এই কথায় অনেকে উদ্বুদ্ধ হতে পারে যে পুলিশের সামনে প্রতিবাদ করলে আমাদের গুলি খেতে হবে। জিনিসটা মেসেজটা কিন্তু রংলি যাবে। সুতরাং এটা খুব ক্লিয়ার হওয়া উচিত যে আমরা প্রতিবাদ করতে পারবো কিনা, এবং কোন ঘটনায় প্রতিবাদ করলে পুলিশ গুলি করবে না, এবং কতটুকু প্রতিবাদ করলে সরকারি যারা আছেন তারা মনে করবেন যে দাবিটি যৌক্তিক। কারণ ভ্যাট বিরোধী আন্দোলনের প্রথম দিন আমরা দেখেছি পুলিশকে রাবার বুলেট ছুটতে, তারপরে জনমতের চাপে এবং দিদির কথা অনুযায়ী কিছু বিএনপি জামাতপন্থী কিছু শিক্ষকের উস্কানি সত্ত্বেও ছাত্ররা পথ ছাড়েনি, ছাত্ররা তাদের ন্যায্য দাবিটি আদায় করেছে। সুতরাং এখন আমাদের জানবার বিষয়, যারা আমরা একটু বোঝার চেষ্টা করছি, শিখবার চেষ্টা করছি, যে কতটুকু আন্দোলন করলে সরকার মনে করবে যে আন্দোলনটি যৌক্তিক, এটা একটা জানার প্রশ্ন হলে খুব ভালো হয়। আর কিভাবে আন্দোলন করলে পুলিশ বাহিনী মনে করবে যে তারা আত্মরক্ষার্থে গুলি করবে না, এটা যদি জনগণকে চার্টারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে আমরা জনগণটা বুঝতে পারবো যে এর বেশি আমাদের যাওয়া ঠিক হবে। আপনি বলতে পারবেন। কথার সূত্র ধরে বলতে চাই যে ঘাটাইলে যে ঘটনাটি ঘটেছে, পুলিশ যে অ্যাকশনে গিয়েছিল এবং 4 জনের যে মৃত্যু হয়েছে তার জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছি। ঘটনাটি অনভিপ্রেত এবং এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। এখন কথা হলো, পুলিশকে দিয়ে আপনি কি করবেন, কি কাজটি করাবেন? আপনি কি মনে করেন যে তাদেরকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করবেন? যদি করেন তাহলে তাকে একটা গাইডলাইন দিয়ে দিতে হবে
যে তুমি আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত হবা, তোমার একটা পোশাক থাকবে, তোমার মাথায় ক্যাপ থাকবে, তোমার বুট জুতা থাকবে, তোমার হাতে অস্ত্র থাকবে, লাঠি থাকবে, এবং তোমার হাতে আইন থাকবে, এবং তুমি সেই আইন অনুযায়ী সেগুলো তুমি ব্যবহার করবে। তা আমি সবই ঠিকঠাক মতো নিলাম, বুট পরলাম, পোশাক গায়ে দিলাম, মাথায় ক্যাপ দিলাম, লাঠি হাতে লাঠি নিলাম, বন্দুক নিলাম, নিয়ে আমার দায়িত্ব পালন করতে গেলাম। আমার তো এখানে দেখার কোনো সুযোগই নেই কিসে আন্দোলন হলো কি হলো না। আমার দেখার একটা মাত্র জায়গা হয়েছে যে আইন ভঙ্গ হলো কি হলো না। আমাকে ওই জায়গাটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন আমি গেলাম টহলে 5টা পুলিশ নিয়ে। আমাকে আমি এখানে রাতের বেলা বসে আছি চুপচাপ করে, আমার পেছনে এসে আগুনটা লাগাই দিলেন। আমার গাড়িটা জ্বলতে থাকলো, পুলিশ দুটো মারা গেল। যদি পুলিশ দুটো মারা যায় আপনি হয়তো খুশি হতে পারেন যে গেল, মানুষ বাঁচলো তো পুলিশ মরল, হতে পারে। কিন্তু আমার সেই অবস্থায় কোনো মানুষ, তো পুলিশের কথা বাদ দেন, বসে থাকবে? তার তো আত্মরক্ষা করার অধিকার, এটা একেবারে তার ইনহেরেন্ট অধিকার। সবার ক্ষেত্রে আপনি কি ম্যাজিস্ট্রেট ডাকবেন তখন? আপনি যখন মৃত্যুবরণ করছেন, দেখছেন যে আমি মারা যাচ্ছি, আমি কি তখন ম্যাজিস্ট্রেটের জন্য অপেক্ষা থাকবো যে ম্যাজিস্ট্রেট আসবেন, উনি আমাকে নির্দেশ দেবেন, তারপরে আমি গুলি করবো? বাংলাদেশের আইনে এটাও দেওয়া আছে, একজন সাধারণ নাগরিকের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে, যেটা আইজি সাহেব বলেছিলেন, সে গ্রেফতার করতে পারে। এটাকে বলে সিটিজেনস অ্যারেস্ট। আপনি বিইং এ অনারেবল লয়ার অর ব্যারিস্টার হোয়াটএভার, আপনার আইনগুলো জানা থাকা উচিত। আমাদের অসুবিধাটা হলো কি, যে বাংলাদেশের ইতিহাস এটা আন্দোলনের ইতিহাস। তার আগে পাকিস্তান আমলে পুরোটা আন্দোলনে গেছে, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে পুরোটাই গেছে বাঙালি জাতির, এবং ভারতবর্ষে বাঙালিরাই মূলত আন্দোলন করেছে, সশস্ত্র বলেন আর নিরস্ত্র অবস্থায় বলেন। এবং সেই আন্দোলনগুলো প্রতিপক্ষ হিসাবে সবসময় পুলিশকে দেখা গেছে। পুলিশকে এমন একটি আইন করে দেওয়া হয়েছে যে আপনি যদি রাস্তায় আসেন, এসে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, আপনার আইন ভঙ্গ হলো, আপনাকে আমি রাস্তা থেকে দূরে সরিয়ে দিতে বাধ্য, আইনত বাধ্য। আপনি যদি ঢিল পাটকেল মারেন, আমিও আপনাকে টিয়ার গ্যাস মারবো, আমি আইনত সেটা করতে বাধ্য। আপনি যদি আমাকে আক্রমণ করে মৃত্যুবরণ করানোর মতো অবস্থায় নিয়ে যান, আমি আপনাকে মৃত্যুবরণ করার অবস্থায় নিয়ে যেতে পারবো। এটা আমাকে আইন দ্বারা নিয়ন্ত্রিত করে দেওয়া হয়েছে। এখন আমার কথা হলো যে আমাকে প্রশ্ন করেন আপনি আইন ভঙ্গ করেছেন কি করেননি, আন্দোলন হলো কি হলো না, রাস্তায় মানুষ প্রতিবাদ করলো কি করলো না, সেটা আমার দেখার কোনো সুযোগই নেই। আমি আইনটা ফলো করেছি কিনা। ঢাকা শহরে হাজার হাজার ফুটপাতের মধ্যে আমরা এখন দেখলাম যে পুলিশ এই গরু হাটের এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, ফুটপাতগুলি ব্লক করে। বিংয়ে আপনি আইজি, আমার তো মনে হচ্ছে আপনার জানা থাকার কথা, দেখার কথা, বোঝার কথা যে পুলিশের ওই দায়িত্বটা কতটুকু পালন করছে। আচ্ছা, এখন আসুন যে আমরা কতটুকু আইন কিভাবে পালন করব। এই ঢাকা শহরে এখনকার ঈদের প্রেক্ষাপটে এই কয়েকদিনের মধ্যে 1 কোটি লোকের মুভমেন্ট হবে। শুধু মানুষেরই মুভমেন্ট হবে না, এখানে গাড়িরও মুভমেন্ট হবে, এখানে গরুরও মুভমেন্ট হবে, এখানে অপরাধীদেরও মুভমেন্ট হবে। আপনি ঢাকা শহরে কত জায়গা দিয়েছেন এই লোকগুলোকে মুভ করার জন্য, কিন্তু পুলিশের কাছে সবারই প্রত্যাশা যেন সমস্ত এই অব্যবস্থাপনা যদি থাকার পরেও আমাকে একটা সুশৃঙ্খল অবস্থায় নিয়ে রাখতে হবে। আমরা কিন্তু প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা খেয়ে না ঘুমিয়ে সারাক্ষণ ধরে ডিউটি করছি, যাতে করে গরুটা রাস্তার উপর এসে না দাঁড়ায়, মানুষটা রাস্তার উপর এসে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, গাড়িটা যাতে ঠিকঠাক মতো চলতে পারে, টিকিটটা কালোবাজারি না হয়, মানুষ যেন টিকিটটা ঠিক মতো করতে পারে, রাস্তায় যেন যানজট না হয়, রাস্তায় যদি খানাখন্দ থাকে সেটা যেন ঠিকঠাক মেরামত করার ব্যবস্থা করা হয়, রাস্তায় যেন বাতি জ্বলে ঠিকঠাক মতো, সমস্ত কিছু দেখার অলিখিতভাবে সমস্ত দায়টা আমার এসে পড়ছে। আমরা সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এখন বললেন যে রাস্তায় এসে লোক জমা হয়েছে, এখন আমি কি করবো, আইনটা প্রয়োগ করবো কি করবো না। এখন আমি দেখছি যে তারা শান্ত আছে কি নাই। রাস্তায় তো গাড়ি চলছে, তো আপনি ফুটপাথ দিয়ে লোক যেতে দিবেন না? আমি তো ফুটপাথ দিয়ে লোক যেতে তো আমি কোনো অসুবিধা দেখি না। ফুটপাথ দিয়ে এই ঈদের সময় গরু যাবে, এটা তো খুবই স্বাভাবিক। গরু যাচ্ছে না, আমি বলছি বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে গরু রেখে মানুষকে যেতে দেওয়া বন্ধ করে দিচ্ছে। এখন দেখেন গরুর হাটগুলো কিন্তু বসানোর নিয়ন্ত্রণটা আমাদের হাতে নয়।
ঢাকা শহরে একটু আগে সিটিজেন অ্যারেস্টের কথা বললেন যে কেউ নাকি পারবে। হ্যাঁ, ঢাকা শহরে গেলে তো আমাকে তাকে দেখতে হবে যে আমি কোন দলের যদি আমি বাংলাদেশ অন্য দলের হই তাহলে তো আমরা পরে যাব। জনাব পারভীন আহমেদ একটু গরুরহাট থেকে শুরু করে প্রতিবন্ধকতা তো ওইখান থেকে একটু দলীয় ভাবে আপনি তো গরুটা আগে ফুটপাত দিয়ে নেওয়া, আপনি যখন গরু কিনবেন কোরবানি আমি সেটা থাকুন, শান্ত থাকুন, তার বক্তব্য প্রদান করতে। বাংলাদেশে বৈঠকি রাজনীতির এখন জয় জয়কার চলছে। আমরা কালীহাতি নিয়ে কথা বলছি রাজনীতির জায়গা থেকে, কিন্তু কেউ আমরা কালীহাতিতে যাইনি। ঢাকায় বসে টিভি স্টুডিওতে কথা বলছি, যদিও আমরা রাজনৈতিক কর্মী, আমি কোনো নাম মেনশন করতে চাই না। এখান থেকে বসে প্লিজ আপনার কথা বলার সময় কথা বলি, লেট মি স্পিক। এটা কেমন কথা বললেন যে এখান থেকে বসে আপনি কালীহাতিতে একটা আন্দোলন হচ্ছেন, এর পিছনে আপনি সৌহার্দ্য জানাতেই পারেন, আমরা সবাই জানাচ্ছি। আমি একটা জায়গায় দেখলাম প্রত্যেকে 4টা মৃত্যুর কারণে দুঃখিত, প্রত্যেকে ওই মায়ের যে শ্লীলতা হয়েছে তাদের দুঃখিত, একটা কমন গ্রাউন্ড কিন্তু তৈরি হয়েছে এবং প্রত্যেকে বিচারটা চায়। সমস্যাটা হচ্ছে বৈঠকি রাজনীতির এই ধারায় নিজেদেরকে ভাসিয়ে দিয়ে আমরা এখান থেকে বসে থেকে ওই দিন কালীহাতিতে কি কারণে জনরোষ তৈরি হলো সেই মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করছি। প্রায়োগিক রাজনীতির ব্যাপার কিন্তু নাই, ঘরে ঘরে ঘুরে ঘুরে ক্যামেরার সামনে আমাদের রাজনীতি, ওখানে শুরু ওখানেই শেষ। দিস ইজ দ্য প্রবলেম। যদি প্রায়োগিকভাবে আমরা নিজেরা তৎপর নাই হই তাহলে বাংলাদেশের আজকের এই পরিস্থিতি, সংবাদপত্র বলা হচ্ছে যেই সময় অপরাধটা সংঘটিত হয়েছে সেই সময় ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করা হয়েছে, হয়তোবা ক্রিমিনাল 5 জন ছিল, অ্যারেস্ট হয়েছে 2 জন, এর 2 দিন পরে আরো 1 জন হয়েছে, 5 জনই হয়তোবা অ্যারেস্ট হবে। সাধারণত যেটা দেখা যায়, যেটা আইজি সাহেব বলতে যাচ্ছেন এবং আমিও বলছি, যে পুলিশ যদি তৎপর থাকে জনরোষ তৈরি হওয়ার কথা না। আজকে এটাতে ইম্পর্টেন্ট কেন? কারণ 2015 সালে 5ই জানুয়ারি, 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের আগ মুহূর্ত, এইসব সময় যে আগুন সন্ত্রাস সুন্দর করে পারভেজ সাহেব বললেন, পেট্রোল বোমার দাবানল, জঙ্গিবাদ, মৌলবাদীদের মানে ডামাডোল দেখে স্বাভাবিকভাবেই সরকার যন্ত্র একটা মনস্তত্ত্ব তৈরি হইতে পারে যে আমরা অকারণ কোনো জনরোষ হতে দিব না। এটাও কিন্তু ভ্যালিড, কারণ একটু আগে যে কথাটা বলা হচ্ছে যে এই গুজবের যে সংস্কার বা চর্চা, তাকে কাজে লাগিয়ে একটি গ্রামের সহজ সরল কোমল মানুষদেরকে জাগ্রত করলেন, একটা আন্দোলনের নাম নিয়ে গিয়ে একটা থানা দখল করবেন, অস্ত্র লুট করবেন, আবার নতুন করে সন্ত্রাস তৈরি করবেন। আমাদের এই মনস্তত্ত্বের সাথে কানেকশন তৈরি করতে হবে, এটা অকারণ হয়নি। আপনাকে মনে রাখতে হবে যে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমি অভিবাদন জানাই ইমরান সরকারকে যে আজকে এই দেশে এখনো যুদ্ধাপরাধী আলবদর, রাজাকার, আল শামস, মতিউর রহমান নিজামীর মতো লোকরা জামাত ইসলামীকে বাঁচানোর জন্য একটি বৃহৎ রাজনৈতিক দল তৎপর হয়ে আছে। সেই জায়গায় আবার নতুন করে এই দেশকে অস্থিতিশীল করার জন্য, সন্ত্রাসকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং এই যুদ্ধাপরাধীদেরকে বাঁচানোর জন্য কি নিশ্চয়তা আছে যে এই ছদ্মবেশে, একটু আমাকে শেষ করতে হবে, এই আন্দোলনের ছদ্মবেশে কোনো কিছু হতে পারে বা পারে না। আমার আহ্বান থাকবে একটা, যদি আমরা কোনো জনপদের মনস্তত্ত্ব নিয়ে কথাই বলতে যাই, সেই ক্ষেত্রে আমাদের উচিত আমাদের রাজনৈতিক অবস্থান থেকে সেই জায়গার সাথে সরাসরি একটা সম্পর্ক স্থাপন করা। এবং একটা জিনিস ইমরান সরকার সাহেব একটু আগে মিঠাপুকুরের একটা কথা বললেন, আমার বাড়ি মিঠাপুকুর, আমি সেই জায়গা থেকে বলতে চাই, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বললেন যে আন্দোলনকে আমরা ওয়েলকাম করি, কিন্তু মজার বিষয় দেখেন, যেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের মার দেওয়ার কথা বলা হচ্ছে সেই ঘটনায় মিঠাপুকুরে কোনো গ্যাস নাই, 1। 2 নাম্বার, মিঠাপুকুরের 98% মানুষ প্রান্তিক পর্যায়ের আরবির যে বিলিং তার আওতায় পড়ে এবং আপনি জানবেন যে আরবির কৃষি প্রান্তিক পর্যায়ে কিন্তু বিল 1 পয়সাও বাড়েনি। সুতরাং কি কারণে ওখানে গিয়ে আন্দোলনটা করা হবে সেটা কিন্তু বুঝতে পারছি না। আজকে ভাড়াটে আন্দোলনকারীও কিন্তু কিছু তৈরি হয়েছে। কমপ্লেক্স সিচুয়েশনে we have to take decisive action। অনেকের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, আসলে এখানে আমার মনে হয় যেটা যে প্রশ্নটা বারবার আসছে যে একটা আন্দোলনে কেউ উস্কানি দিচ্ছে কিনা, পেছন থেকে কেউ কলকাঠি নাড়ার চেষ্টা করছে কিনা, সেই বিষয়টি নিয়ে বারবার আলোচনা করা হচ্ছে। ভ্যাট বিরোধী আন্দোলনে যেমন একজন শিক্ষকের কথা বলা হলো বা বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া হয়। আপনি দেখবেন যে রাজন হত্যাকাণ্ডের পরেও যখন আমরা বিভিন্নভাবে লিখছিলাম, আমাদেরকেও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে বলা হয় এই শিশুর হত্যাকাণ্ডের আপনি প্রতিবাদ করছেন, এটা তো জামাত বা হেফাজতে ইসলাম বা কেমন ওই হিজবুত তাহরির, তারা নানাভাবে এটা কন্ট্রোল করছে। তো আমি একটা কথাই বলার চেষ্টা করেছি, ভ্যাট বিরোধী আন্দোলনেও আমি ছাত্রদেরকে সমর্থন দিয়েছিলাম, সেখানেও আমি একটি কথা বলার চেষ্টা করেছি যে
আমি কে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হলো বা কে কলকাঠি নাড়ছে সেটি আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে দাবিতে আন্দোলনটি হচ্ছে সেটির যৌক্তিকতা কতটুকু। এখন আপনি যে কোনো আন্দোলন শুরু হলেই আপনি বলবেন যে এটার পেছনে অমুকে আছে বা আরেকটা রাজনৈতিক দল আছে। আমি এখানে বলতে চাই যে কোনো রাজনৈতিক দল যদি কোনো একটা যৌক্তিক আন্দোলনের সমর্থন দেয়, সেটা দেওয়ার অধিকারও তো আছে। কোনো ব্যক্তি যদি এমনকি ভিন্ন কোনো রাজনৈতিক দলের হয়, আপনার প্রতিপক্ষের দলের হয়, সে যদি একটা যৌক্তিক আন্দোলনে কোন বা যৌক্তিক ইস্যুতে গিয়ে সমর্থন দেয়, তাহলে তো সাধারণ মানুষের জন্য বরং আমি মনে করি সেটা স্বাগত জানাবার কথা। সুতরাং এটাকে কোনো একটা ব্যারিকেড তৈরি করে যে অমুকে এখানে সমর্থন দিয়েছে বলে সাধারণ মানুষের আন্দোলনের যৌক্তিকতা শেষ হয়েছে, এটা আমি মনে করি না বলবার কোনো যৌক্তিকতা আছে বা কোনো এখতিয়ার আছে। কিন্তু একটি বিষয় ঠিক যে আপনারা পুলিশ বাহিনীর যে প্রশ্নটি এসেছে টাঙ্গাইল থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনার ক্ষেত্রে যেখানে পুলিশ বাহিনী ভায়োলেন্ট হয়েছে বা বিচার বহির্ভূতভাবে সাধারণ মানুষকে, প্রতিবাদী মানুষকে হত্যা করেছে, এই প্রশ্নটি আজকে আনা হচ্ছে যে জঙ্গিবাদী কার্যক্রম বা রাষ্ট্রের বিরুদ্ধে তৎপরতার ইঙ্গিত বা তাদের সাথে সম্পৃক্ততার অভিযোগ। কিন্তু আমরা তো দেখেছি যখন জঙ্গিরাই বিভিন্ন ধরনের কার্যক্রম করছে, একের পর এক ব্লগারদেরকে হত্যা করছে, নানাভাবে নাশকতার চেষ্টা করছে। আপনারা দেখেছেন সেই রাজশাহীতে পুলিশ বাহিনীর সদস্য থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে এই জঙ্গিরা হত্যা করেছে, গাড়িতে আগুন দিয়েছে। কই, তখন তো পুলিশ বাহিনীকে আমরা এত তৎপর হতে দেখিনি। পুলিশ বাহিনী শুধুমাত্র হত্যা করতে পারে সাধারণ মানুষ যখন, একদম নিরীহ মানুষরা যখন অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় নামে, তখনই আমরা দেখি পুলিশ বাহিনী ভায়োলেন্ট হতে পারে। কোনো ক্ষমতাসীন গোষ্ঠী বা কোনো প্রভাবশালী মহল যদি কোনো আন্দোলন করে, কোনো রাজনৈতিক দল, সেখানে কিন্তু পুলিশকে আমরা দেখি না। যদিও আমি বলি না যে পুলিশ কখনোই বিচার বহির্ভূতভাবে কাউকে হত্যা করবে, কিন্তু সেটি কিন্তু গুরুত্বপূর্ণ যে পুলিশ বাহিনী সাধারণ মানুষের আন্দোলনকে দমাবার জন্য সবসময় তারা ভায়োলেন্ট হয়েছে। শুধু আজকে নয়, আজকে আপনারা যারা সরকারে রয়েছেন বা সরকারি দলের নেতারা আছেন, আজকে আপনারা বলছেন যে হ্যাঁ পুলিশ যেটা করেছে ঠিক আছে। আপনারা ঠিক একই জায়গায় যদি আজকে বিরোধী দল হতেন, আপনারা বলতেন না সেই কালিহাতির সেই মায়ের পক্ষে যে মানুষের আন্দোলন করেছে সেটাই যৌক্তিক। আপনারা তখন বলতেন রাজনের পক্ষে যারা দাঁড়িয়েছে তারাই যৌক্তিক। কিন্তু আপনারা আজকে সেটা বলছেন না, এবং যথারীতি আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এ ধরনের একটা নৃশংসতম ঘটনাকে নানাভাবে অমুক এটার ইন্ধন দিয়েছে, নানাভাবে একটা যৌক্তিকতা প্রমাণ করবার চেষ্টা করেন যে এই আন্দোলন ভুল আন্দোলন এবং এই আন্দোলনের পক্ষে সমর্থন দেয়া যাবে না। একইভাবে কিন্তু আমরা দেখেছি যে আরেকটা রাজনৈতিক দল বিএনপি নেতারা তারা যখন ক্ষমতায় ছিলেন, তারাও কিন্তু একইভাবে গ্রেনেড হামলা থেকে শুরু করে বাংলা ভাই সবগুলোকে কিন্তু জাস্টিফাই করার চেষ্টা করেছেন। পুলিশের পূর্ণিমার কথা আসলো, সেটিও কিন্তু জাস্টিফাই করার চেষ্টা করেছেন। অর্থাৎ আপনারা আজকে এসে এই টকশোতে এসেও আপনারা একজন আরেকজনকে বলছেন আপনারা প্রতিপক্ষের চেয়ে কতটুকু ভালো সেটা প্রমাণ করবার আপনারা চেষ্টা করছেন। আমি যদি এখন গ্রেনেড হামলার কথা বলি, হয়তো বিএনপির নেতা বলবেন যে আরেকটা জজ মিয়া গল্পের কিছু সারাংশ তিনি বলবেন, তিনি ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন। কিন্তু এটা যে অন্যায় ছিল এবং এই অন্যায়কে মেনে নিয়ে নতুন ভাবে আপনি শুরু করবেন, সেই চেষ্টা বা সেই বক্তব্য কিন্তু এই নেতাদের মধ্যে কারো কাছে। আমরা প্রত্যাশা করব যে সাধারণ মানুষ হিসেবে যে আপনারা এই যে তার চেয়ে আপনারা ভালো, তার চেয়ে খারাপ, এই কথাগুলো বলে আমাদেরকে আর বিভ্রান্ত না করে আপনারা এগুলো থেকে আমাদেরকে মুক্তি দিয়ে সামনের দিকে অগ্রসর হবার পথ দেখাতে পারবেন কিনা, আপনারা সেই জায়গাতে থাকুন। ধন্যবাদ। ইকবাল সাবান চৌধুরী। দুদু সাহেব গণতান্ত্রিক একটা প্রেক্ষাপট থেকে কথাগুলো বলেছেন, আমি তার সাথে একমত। তবে বিষয়টি হলো যে আওয়ামী লীগ বা বিএনপি বা বিরোধী দল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছ থেকে একই ট্রিটমেন্ট পাওয়া উচিত, এটা হলো নাগরিক অধিকার। কিন্তু যেটা আইজিপি সাহেব বললেন, এখন যদি আমি বিরোধী দলের থেকে যদি জুনায়েদ সাকি সাহেবের গাড়ির উপরে যদি একটা হামলা করি, ইমরান সরকারের উপরে যদি আমি একটা ককটেল মারি বা বোমা মারি, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তিনি দেখবেন? তার দায়িত্বটা কি? তাই আজকে বিরোধী দলকে সমান অধিকারই দেওয়া হবে। যদি বিরোধী দল, এই যে ধন্যবাদ পারভেজ সাহেবকে যে আগুন সন্ত্রাসের কথাটা তিনি স্বীকার করেছেন, আগুন সন্ত্রাস কিন্তু আগে ছিল না, এবং আগুন সন্ত্রাস এখন তারা তৈরি করেছেন। যে আগুন সন্ত্রাসে আজকে গণতন্ত্র জ্বলছে, দেশে অপরাধ প্রবণতা বাড়ছে, এবং যে কোনো ভালো একটি আন্দোলন
একটি বিশৃঙ্খলতার দিকে নিয়ে যাওয়ার জন্য এজেন্ট প্রভোকেটিয়ার্সরা কাজ করার সুযোগ পায়। আমরা সবসময় জানি যে ঘোলা পানিতে মাছ শিকার করার একটা প্রবণতা আমরা দেখি। আজকে এই পরিবেশে এখন আমরাই তো লিখে থাকি মিডিয়াতে যে পুলিশ নীরব ভূমিকা পালন করেছে, সেখানে গাড়ি জ্বালিয়ে দিয়েছে, সম্পদ নষ্ট করেছে, পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। তাহলে কি আমরা পুলিশকে নীরব ভূমিকায় পালন করতে দেখতে চাই? আজকে কালিহাতীতে যে ঘটনাটি ঘটেছে, যে আন্দোলনের কথা এখানে বলা হচ্ছে, সে একটা কথা আমরা কিন্তু কেউ স্বীকার করছি না। আমরা ঘটনাকে যেমনিভাবে নিন্দা করছি, নিন্দা করব, তেমনিভাবে ঘটনার পরিপ্রেক্ষিতে যে অ্যাকশনগুলো সরকার এবং পুলিশ বা অন্যান্যরা গ্রহণ করছে, সেটাকেও তো আমাকে প্রশংসা করতে হবে। যে আইজিপি সাহেব বললেন যে ঘটনার পরপরই তারা দুজনকে এবং পরে আরেকজনকে যারা এই সাথে জড়িত ছিলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে পুলিশ এর বাইরে আর কি? পুলিশের দায়িত্বটা হলো তো যারা এই অপরাধ করবে তাদেরকে ধরা। আবার পাশাপাশি যে ভ্যাটের কথা বলা হচ্ছে, ভ্যাটের আন্দোলন যেমনিভাবে যৌক্তিক, যেটা অপু উকিল বললেন যে ভ্যাটের আন্দোলন যেমনিভাবে যৌক্তিক ছিল, তেমনিভাবে একটি সরকার কিন্তু সরকারি সিদ্ধান্তকে প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের মধ্য থেকে মানে প্রত্যাহার করার মতো এই যে একটা গণতান্ত্রিক চেতনা বা গণতান্ত্রিক একটা ব্যবস্থা, সেটাকে কিন্তু আমরা কেউ প্রশংসা করছি না। আমরা শুধুমাত্র বললাম যে ভ্যাটের আন্দোলনে যারা ছিল তাদের উপরে নির্যাতন হয়েছে, তাদের উপরে নির্যাতন হয়েছে, কিন্তু নির্যাতনের পরিপ্রেক্ষিতে একটি আন্দোলনকে মেনে নিয়ে একটি গণতান্ত্রিক সরকার একটি গণতান্ত্রিক সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাকে কিন্তু আমরা মানছি না। আজকে পুলিশের এতগুলো অফিসার যারা সেখানে জড়িত ছিলেন তাদেরকে প্রত্যাহার করা হয়েছে, এবং প্রত্যাহার করার ঘটনার মধ্য দিয়ে আজকে বিচার তাদের হচ্ছে, এবং সেই বিচারের মধ্য দিয়ে যদি তারা প্রমাণিত হয় যে তারা আইনের বরখেলাপ করেছে এবং তাদের ক্ষমতার অপব্যবহার করেছে, তাহলে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে। এবং আমরা কিন্তু আজকে পুলিশের আইজিপি সাহেবকে আমরা সবাই কাঠগড়ায় দাঁড় করিয়েছি, পুলিশকে কাঠগড়ায় দাঁড়িয়ে, কিন্তু একটি জিনিস কিন্তু আমরা নিজেরা কিন্তু কেউ কাঠগড়ায় দাঁড়াচ্ছি না। আমরা রাজনৈতিক দল, আমরা দেশের জনগণ, আমরা দেশের বুদ্ধিজীবী, আমরা সমাজে কি শান্তি চাচ্ছি না শান্তি বিঘ্নিত করছি, সেটাও কিন্তু আজকে দেখতে হবে। আমরা কি এখানে কথা বলতে পারবো? মানে যেমন আপনার কাছে যাওয়া হয়েছে কথা বলবার জন্য। না, রাশেক ভাই বললেন এখানে বসে বসে কথা বললে হবে না, বৈঠকি রাজনীতির জায়গা ঠিক করছেন। আমি এটা একটা অনেক কিছু ঠিক করে ফেলছি, এবং এটাই মূল প্রশ্ন যে আইনসঙ্গত আমি যে অধিকার ভোগ করি, সে অধিকারের ডেফিনিশনটা আসলে কার হাতে থেকে যাচ্ছে? আপনি পুলিশের আইজিপি মহোদয় বললেন যে তার দায়িত্ব হচ্ছে আইন রক্ষা করা। অতএব এখন উনি কি বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের যে অধিকার আছে এটা স্বীকার করেন? সাংবিধানিক অধিকার। যদি গণতান্ত্রিক আন্দোলন সাংবিধানিক অধিকার হয়, সেটা সীমা কতটুকু এখন এটা কি পুলিশই সবসময় নির্ধারণ করে দিবে? হ্যাঁ, সেখানেও আইনগত সীমাগুলো উল্লেখ করা আছে, তার ব্যবহার কিভাবে হবে, এই প্রশ্নগুলো একেবারে এড়িয়ে গিয়ে আপনি গণতান্ত্রিক আন্দোলন আপনার মতো করে এটা হচ্ছে অস্থিতিশীলতা তৈরির জন্য, অতএব একে দমন করো, এই জায়গায় যদি অবস্থান থাকে পুলিশের হাতে, তাহলে তো আমরা নাগরিক, কারণ পুলিশ তো আইনসঙ্গতভাবে বল প্রয়োগের অধিকার প্রাপ্ত। একজন যদি বল প্রয়োগ করে পুলিশের, মানে যারা অধিকার প্রাপ্ত নয়, তাদেরকে তো আপনি অপরাধী হিসাবে ধরেন, কিন্তু পুলিশ যখন বল প্রয়োগ করে তাকে তো অপরাধী হিসাবে, যদি আইনসম্মতভাবে করে তাকে অপরাধী হিসাবে ধরা হয় না। তাহলে রাষ্ট্র টিকে থাকে, তারা বল প্রয়োগ করার অধিকার পায়, কেননা তা আইনের উপর ভিত্তি করে। তারা নিজেরা যদি আইন লঙ্ঘন করে বল প্রয়োগ করে, তখন কিন্তু রাষ্ট্রের নিজের অস্তিত্বের ন্যায্যতা হারিয়ে যায়। এই জায়গা যদি পুলিশ বাহিনী, একটা গুরুত্বপূর্ণ বাহিনী, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ, তারা যদি এই জায়গায় তারা তাদের সংবেদনশীলতা এবং সচেতনতা না রাখেন, তাহলে রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে কিন্তু আমরা কি নিয়ে আলোচনা করছি? আমরা আলোচনা করছি রাষ্ট্র যাতে নাগরিকের অধিকার রক্ষা করতে পারে। রাষ্ট্র যখন নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করার মতো জায়গায় চলে যায়, সেটা ভয়াবহ, সাধারণ অপরাধের চাইতে ভয়াবহ অপরাধ। সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস যখন ঘটে, তখন আমাদেরকে সেটা নিয়ে অতি বেশি উচ্চ কণ্ঠ হতে হয়, কারণ একজন সাধারণ অপরাধী যখন অপরাধ করবেন, তার তো বিচারের ব্যবস্থা আছে, কিন্তু রাষ্ট্র যাকে ন্যায় প্রতিষ্ঠার জন্য দেওয়া হয়েছে, তারা যখন অপরাধ করবে, তখন সেই অপরাধের ব্যাপারে উচ্চকণ্ঠ হতে হবে। এখন সেই উচ্চকণ্ঠের জায়গা থেকেই আমরা বলছি যে এই যে গণতান্ত্রিক আন্দোলনের বিষয়, অপুদি ভালো অনেকগুলো উদাহরণ এনেছেন,
যে কি বলে যে দিনাজপুরে পূর্ণিমার কথা বলেছেন, যদি সেই কথা বলি তাহলে তো হাইকোর্ট 2009 সালে নির্দেশ দিয়েছে, কয়েক হাজার মামলা হয়েছে, আজকে 7 বছরে কিন্তু সেই মামলা বিচার হচ্ছে না। তাহলে এই প্রশ্নগুলো যুক্ত হচ্ছে, কিন্তু থানায় প্রতিদিন সাফারিং আছে, মানুষের ভোগান্তি আছে, এই প্রশ্নগুলো যুক্ত হচ্ছে। কিন্তু মানুষের বিক্ষোভ কেন হয় সেই প্রশ্ন বৈঠক বিষয়েই তো আলোচনা করতে হবে, যেহেতু আলোচনা করার জন্য ডেকেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, অপুদি বললেন যে 17 জন কৃষককে হত্যা করা হয়েছে সারের জন্য। আমরা জানি যে দিনাজপুরে ইয়াসমিন ধর্ষণের জন্য হত্যা করা হয়েছে, কানসাটে ইয়ের জন্য কি বলে বিদ্যুতের দাম নিয়ে আন্দোলনের জন্য হত্যা করা হয়েছে। আপনি ফুলবাড়িতে আমরা কয়লা খনির বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে গুলি করে হত্যা করা হয়েছে। প্রত্যেকটা আন্দোলনকে কিন্তু আপনারা স্যালিউট জানিয়েছেন, কেননা আবারও যেটা ইমরান এই সরকার বললো যে ওটা বিএনপি সরকারের আমলে হয়েছিল বলে, সে কারণে তো বলছি যে আপনি ওই আন্দোলনগুলোকে সমর্থন দিচ্ছেন, কারণ আন্দোলন তার ন্যায্যতা প্রমাণ করছে। আজকে ভ্যাট বিরোধী ছাত্র আন্দোলন ন্যায্যতা প্রমাণ করেছে। আপনারা কিন্তু গুলি, রাবার বুলেট এবং ছড়া গুলি চালিয়েছেন। আপনার আজকে যে প্রশ্নপত্র ফাঁস হলো, ধরুন কি ভয়াবহ অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা, আজকে কোথায় একটা পচন ধরে গিয়েছে যে সর্বস্তরে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। আজকে মেডিকেল কলেজ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এনারাই ডাক্তার হবেন, এনারাই আমাদের চিকিৎসকদের দায়িত্ব নেবেন। আমরা জানি ক্ষমতায় যারা আছেন তারা বাংলাদেশে চিকিৎসা করেন না, দেশের ধনীরা বাংলাদেশে চিকিৎসা করেন না, তাদের জন্য বিদেশ আছে। কিন্তু আমরা গরিব মানুষরা, আমাদের তো এই ডাক্তারদের কাছে যেতে হবে। তারা কারা আজকে ডাক্তার হবেন? এই প্রশ্ন যখন তোলা হচ্ছে, সেখানে সরকার নিজের ভাবমূর্তি রক্ষার জন্যই বরং এই পরীক্ষা বাতিল করা দরকার ছিল। সরকার মনে করছে পরীক্ষা বাতিল করলে তার ভাবমূর্তি রক্ষা হবে, ভাবমূর্তি নষ্ট হবে। কাজে এইটা যে সম্পূর্ণ ভুল জায়গায় আছে। এবং আন্দোলন যারা করছে, যারা লেখাপড়া করে পরীক্ষা দিল, যারা কৃতকার্য হওয়া সত্ত্বেও কৃতকার্য হতে পারলো না, তাদেরকে আপনি গ্রেফতার করেছেন কেন? তাহলে কি ধরনের কোন আন্দোলনকে আপনি কিভাবে ডিফাইন করছেন? তারা যখন মানববন্ধনের জন্য দাঁড়াচ্ছে, তারা যখন রাস্তায় জমায়েত হচ্ছে, এটা তার গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিক অধিকারকে আপনি কিভাবে ডিফাইন করছেন? এটা বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এই যে এখতিয়ারটা আপনার কাছে সম্পূর্ণভাবে আছে, তখন আর নাগরিকের কোনো অধিকারের স্পেস থাকে না। এই স্পেসের বা জায়গায় আজকে আপনারা যেভাবে সংঘবদ্ধভাবে করছেন, বাংলাদেশের ভবিষ্যৎকে আপনারা অন্ধকার দিকে ঠেলছেন, আপনাদের নিজেদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলছেন। পুলিশের ভালো কাজের প্রশংসা হয় না, ব্যাপারটা কিন্তু এরকমও না যে সবসময় নেতিবাচক আলোচনাই হয়। আপনারা দেখেন যে ভ্যাট বিরোধী আন্দোলনে পুলিশ প্রথমে কিন্তু বুলেট ছুড়েছিল, কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি ভ্যাট বিরোধী আন্দোলনের ছাত্ররা পুলিশকে ফুল দিয়েছে। পুলিশ কিন্তু সেখানে ফুল দিয়েছে, হাসি মুখে সেখানে কিন্তু আর প্রশ্ন আসেনি। সাকিব ভাই, এটা কিন্তু ভুল ইনফরমেশন। এই যে ভ্যাট যখন প্রত্যাহার করা হলো, আমি নিজে তখন একটা সংবাদ সম্মেলন করছি। না, ছড়াগুলি ছোড়াটা কিন্তু ভুল। ওরা নিজেরা যখন মারামারি শুরু করেছে, তখন ওদেরকে কিন্তু পুলিশ বললেন সরকারকে আমরা ধন্যবাদ জানাই নাই। আমি এই ভ্যাট বিরোধী প্রত্যাহারের যখন ঘোষণা আসছিল টেলিভিশনে, সেই সময় আমরা সংবাদ সম্মেলন করছি। সরকারের যে শুভবুদ্ধির উদয় হয়েছে, মেডিকেলের প্রশ্ন ফাঁস হলো, এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। 12 বছর ধরে তারা পড়ালেখা করেছে, তারা ডাক্তার হবে। আপনারা প্রশ্ন ফাঁস করে আপনারা পরীক্ষাটা ধ্বংস করে দিলেন। অবশ্যই এটা আমি আবারও বলছি, ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা জনাব মুখলিসুর রহমান, আমরা তার কাছে যাই, কয়েকটা প্রশ্ন উত্থাপন হয়েছে। প্রসঙ্গে ফিরি, আমি জনাব সাকিব সাহেবের সেন্টিমেন্টকে আমি সম্মান জানিয়ে বলছি যে এটা একেবারে স্বতঃসিদ্ধ যে জনগণের অনুমোদন ছাড়া কোনো পুলিশিং হয় না, হওয়া সম্ভব নয়। আজকে যদি জনগণ অনুমোদন না করে, আমরা একদিনও পুলিশিংয়ের ক্ষেত্রে টিকে থাকতে পারবো না। এটা আপ্তবাক্য পুলিশের। আমরা সবসময় বলে থাকি জনগণের অনুমোদন নিয়েই আমাদেরকে চলতে হয়। টাঙ্গাইলের যে ঘটনা ঘটেছে, আমি কিন্তু পুলিশের এখানে প্রতিনিধিত্ব করতে এসে পুলিশের পক্ষ নিয়ে কথা বলছি না, পক্ষ নিয়ে কথা বলতে চাই না। আমরা জনগণেরই পক্ষ, জনগণেরই একটি অংশ। জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, এবং তার জন্য করণীয় যা কিছু তারা নির্ধারিত করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে যদি কখনো কোনো বাড়তি কোনো কিছু হয়ে যায়, বাড়াবাড়ি যদি কোনো কিছু হয়ে যায়, মানুষের যদি অনুমোদন না পায়, জনমনে যদি প্রশ্ন ওঠে এবং মানুষ যদি বিক্ষুব্ধ হয়ে ওঠে কোনো কারণে, পুলিশের কোনো অ্যাকশনের কারণে, সেখানেও সেটারও একটা প্রতিকারের ব্যবস্থা রাখা হয়েছে। এমন নয় যে আইন আমাকে শুধু বল প্রয়োগ করার ক্ষমতাই দিয়ে বসে আছে, নয়, আইন আমাকে পেছন থেকে টেনে ধরে আমাকে শাস্তি দেওয়ার কিন্তু সমস্ত কায়দা কানুনগুলো এখানে ব্যবস্থা করে দিয়েছে। এবং একজন সাধারণ অপরাধী যে আইনে দণ্ডিত হন,
পুলিশের জন্য কিন্তু আলাদা কোনো আইন করে দণ্ড দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। একই ধরনের দেশের প্রচলিত আইনেই পুলিশের সমস্ত বিচারের কার্যকলাপগুলো নির্ধারিত করে দেওয়া আছে। আমাদের কিন্তু কোনো ইমিউনিটি দেওয়া হয়নি। আজকে আমি যদি এখানে একটা খুন করি এবং আমি যদি গুলি চালাই এবং জাস্টিফাইড না হয়, তাহলে আমার বিরুদ্ধে অবশ্যই একটা মার্ডার কেস হতে পারে, এবং সেই ভয়টা নিয়েই কিন্তু আমরা পুলিশিং করে থাকি সবসময়। এমন নয় যে আমরা লাগাম ছাড়া। একটি প্রসঙ্গ আমাদের শেষ করতে হচ্ছে, একটি প্রশ্ন। আপনি বারবার বলছেন যে আপনার আত্মরক্ষার অধিকার আছে, কিংবা ওই রকম পরিস্থিতি, কি পরিস্থিতি তৈরি হয়েছিল? পরিস্থিতি ব্যাখ্যা কিন্তু এখন শুনেন না, যে গুলি করে সরাসরি 3-4 জন মানুষ নিহত হয়ে যেতে পারে, এরকম অবস্থা কিভাবে তৈরি হয়েছিল? আমি তো বলছি পায়ে গুলি করতে পারতেন যদি সেই আমরা শুনি যে পায়ে গুলি করা বা কোথায় গুলি করা এটা নির্ধারণ করা সম্ভব নয়। এটা যারা গুলি ছোড়ে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে কোথাও এম করে কোথাও গুলি ছোড়ার কোনো নিয়ম মানে সম্ভব নয়। আমি সেই জায়গায় শেষ করতে হবে। আমি আসতে চাই গুলি করলে কাজ হয় না, ছড়া গুলি। আমি বলতে চাই যে পুলিশ যদি বাড়াবাড়ি করে থাকে এই ক্ষেত্রে তাকে আপনি দোষী সাব্যস্ত করবেন কিভাবে? আপনি বলে দেবেন যে এখান থেকে একটা ঘোষণা দিয়ে দিলাম যে হ্যাঁ পুলিশের সাথে জড়িত, কাজেই পুলিশকে আইনের আওতায় নিয়ে আসে, সেভাবে কি? একটা প্রক্রিয়া তো অবলম্বন করতে হবে। আমরা সেই প্রক্রিয়াটাই অবলম্বন করেছি। আমরা আমাদের পুলিশকে প্রত্যাহার করেছি এবং সেখানে তদন্ত কমিটি করে দিয়েছি। আমি এটুকু নিশ্চয়তা বিধান করতে চাই, তারা যদি বাড়াবাড়ি করে থাকে এবং তারা যদি অন্যায়ভাবে ওখানে গুলি ছুড়ে থাকে, তাহলে অবশ্যই এটার বিচার হবে। আমরা বিচার করতে মাননীয় আইজিপি মহোদয়, আপনি এখনো পর্যন্ত পরিষ্কার করলেন না কি এমন পরিস্থিতি হয়েছিল। 1 2 হচ্ছে যে আপনি 4 জন নিহত হয়েছে, সেটার বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে আপনি তদন্ত কমিটি করছেন, তার বিরুদ্ধে মামলা হবে, কিন্তু 700 লোক মানুষের বিরুদ্ধে মামলা কেন? তারা কেন গ্রাম ছাড়া? আমি শুনেন, আমি কিন্তু এখান থেকে নির্ধারণ করে দিতে পারি না যে আসলে কি ঘটেছিল, পুলিশই গুলিটা ছুড়ে কিভাবে হত্যা করেছিল। এটার জন্য তো এটা কাউকে লাগবে, তো একটা আলাদা একটা বডি লাগবে। আমি এখান থেকে নিশ্চয়তা দিতে চাই, যারা অপরাধ করেন নাই গ্রামে নিশ্চিন্ত ঘুমান, আর যার ভিতরে ভয় আছে তিনি অবশ্যই পালিয়ে থাকেন। একটি প্রসঙ্গ আপনাদের উল্লেখ করতে চাই, জনাব মুখলেসুর রহমান, একটি প্রশ্ন। 900 জন লোকের বিরুদ্ধে অভিযোগটা কি? হ্যাঁ, 900 জন লোকের বিরুদ্ধে যে মামলাটা হলো, তাদের বিরুদ্ধে এটার কোনো সংবাদ আমরা কোনো সংবাদপত্রে পাই না। আচ্ছা, ব্যারিস্টার পারভেজ, আমরা শেষ করতে হচ্ছে। জনাব মুখলেসুর একটি প্রশ্ন, সেটি হচ্ছে ব্যারিস্টার পারভেজ প্রসঙ্গ উত্থাপন করেছেন যে তদন্ত কমিটি আরের মুখ দেখে না কখনোই। আরেকটি প্রশ্ন উত্থাপন করেছে সাকি, সেটি বলেছেন যে পুলিশের সাজা হয় না। এই প্রসঙ্গে আপনার কাছে কি তথ্য আছে? না, পুলিশের সাজা হয় না। পুলিশের কত চাকরি যায়, মানে এর নজির ভুরি। এবং পুলিশের আপনারা তো খবরের কাগজেই দেখেন যে পুলিশের শাস্তি হচ্ছে এবং সাধারণ বিচারে শাস্তি হচ্ছে, জেলে যাচ্ছে, জেল খাটছে। এগুলো ঘটনা আমি বিভাগীয় মামলা করেছিলাম এবং ওই পুলিশের সাজা হয়েছে, ওই পুলিশের চাকরি গেছে। নতুন কিছু নয়। এখন আমরা কিন্তু আমি বাংলাদেশে আমি করেছি, আমরা জনগণের প্রতিপক্ষ হতে চাই না। সে কারণেই আমরা যে আইনটা পার্লামেন্টে পাশ করে দেওয়া আছে সেই আইনগুলো আমরা অনুসরণ করতে। ধন্যবাদ সবাইকে গোল টেবিল অংশ নেওয়ার জন্য। জনগণের আপনারা প্রতিপক্ষ, আমরা বরং চাই যে আপনাদের ইতিবাচক কাজের মধ্য দিয়ে আপনারা জনগণের প্রতি বছর এমন একটা জায়গা তৈরি করুন যাতে জনগণ প্রতি বছর আমরা দায়িত্ব পালন করতে গিয়ে 50 পুলিশ সদস্য জীবন দিতে হয়। আপনি আরেকটি বিভাগ খুঁজে দেখুন যে জীবন দিয়ে দায়িত্ব পালন কতটুকু করতে তারা। ধন্যবাদ আপনাদের সকলকে প্রতিনিয়ত গোল টেবিল অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদেরকে চলতে হবে। দর্শক, আজ এ পর্যন্ত অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 8:10 দেখা আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।